একটা কারেন্সি ধরো, তুমি তোমার একটা 500 টাকা মুদ্রার পেছনে তোমার একটা নাম লিখে তুমি টাকাটা ছেড়ে দিলা। এই টাকাটা সারা বছরে কতবার হাত বদল হলো সেটাকে বলা হয় ভেলোসিটি অফ মানি। হ্যাঁ, আমরা তো একটা কারেন্সি যখন বাজারে যখন নতুন নোট ছাড়া হয়, ওটা কি একজনের হাতে সবসময় থাকে? থাকে না। হ্যাঁ, একজনের হাতে সবসময় থাকে না। এটা হাত বদল হতে হতে সারা বছরে কতবার হাত বদল হয় সেটাকে বলা হয় ভেলোসিটি অফ মানি। তো ইকোনমিক্সে একটা কথা আছে যে গুড মানি ড্রাইভস আউট ব্যাড মানি আউট অফ সার্কুলেশন। গুড মানি ড্রাইভস আউট ব্যাড মানি আউট অফ সার্কুলেশন। যখন নতুন নোট বাজারে ছাড়া হয় তখন মানুষ নতুন নোটগুলো সাধারণত সংরক্ষণ করার চেষ্টা করে। হ্যাঁ, সংরক্ষণ করার চেষ্টা করে। তারপর হচ্ছে যে তারপরে হচ্ছে তোমার ওই পুরাতন টাকাগুলো মানুষের কাছে রাখতে চায় না। হ্যাঁ, তো যাই হোক এটা। তো আমরা একটু দেখি কোয়ান্টিটি থিওরি অফ মানিটাকে কাকে বলা হচ্ছে। The quantity theory of money refers to the idea that the quantity of money available মানে মানি সাপ্লাই, কতটুকু মানি বাজারে অ্যাভেলেবল আছে, grows at the same rate as price level do in the long run। তো বলা হচ্ছে যে grow at the same rate of as price levels do in the long run। প্রাইস লেভেল সেম থাকা অবস্থায় আমার একটা অর্থনীতিতে কি পরিমাণ মানি আছে বা কি পরিমাণ মানি বিরাজ করছে ওটাকে আমরা বলি কোয়ান্টিটি থিওরি অফ মানি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, থিওরি তোমরা বোঝো, আর মানি হচ্ছে আমাদের যে টাকাটা আছে। দেখো, when interest rate fall or tax decrease, ইন্টারেস্ট রেট যদি ফল করে or ট্যাক্স যদি ডিক্রিজ করে and the access to money become less restricted, consumers become less sensitive to price change and those will have a higher propensity to consume. As a result, the aggregate demand curve will shift right, those shifting up the equilibrium price level। কয়েকটা ঘটনা এখানে ঘটছে দেখো। when interest rate fall, ইন্টারেস্ট রেট যখন ফল হয় মানে ব্যাংকে তুমি টাকা রাখছো, তুমি খুব একটা বেশি লাভ পাচ্ছ না। হ্যাঁ, খুব একটা বেশি লাভ পাচ্ছ না, তাহলে তোমার কি হবে, তুমি টাকাটা কনজাম্পশনে ব্যয় করবা। ধরো তোমার একটা টিভি কেনার দরকার, কিন্তু এই মুহূর্তে বাজারে ইন্টারেস্ট রেট খুব হাই আছে, তখন তুমি চেষ্টা করবা টাকাটা ব্যাংকে রেখে দিলে আমি 1 বছর পর বেশি টাকা পাবো, তখন আমি হয়তো লাভের টাকা দিয়ে টিভি কিনতে পারি, এরকম হয়তো হতে পারে। সাপোজ ধরো তোমার কাছে 30 লাখ বা 20 লাখ টাকা আছে, তোমার একটা টিভি কেনা দরকার 50,000 টাকা দিয়ে, এখন ইন্টারেস্ট রেট খুব সুন্দর 15% বা 12% ইন্টারেস্ট যাচ্ছে, তখন তুমি ভাবলা যে টাকাটা আমি ব্যাংকে রেখে দিই, 1 বছর পরে আমি যে এই 20 লাখে 1 লাখ যে টাকাটা পাবো সে টাকা দিয়ে আমার একটা ইজিলি টিভি হয়ে যাবে। তাইলে ইন্টারেস্ট, আর যদি এরকম হয় যে না ব্যাংকে ইন্টারেস্ট রেট একদমই কম, ব্যাংকে টাকা রেখে কোনো লাভই নাই, বরং আমার টিভি কিনে নেওয়াই ভালো, এরকম যদি হয় তখন মানুষ কি করবে, বেশি কনজিউম করবে। আর ট্যাক্স যদি ডিক্রিজ হয়, সরকার যদি তোমার কাছ থেকে কম ট্যাক্স নেয়, ইনকাম ট্যাক্স যদি কম নেয়, তাহলে তোমার তোমার হচ্ছে যে ব্যয়যোগ্য আয় বেড়ে যাবে। ব্যয়যোগ্য মানে হচ্ছে তোমার ডিসপোজেবল ইনকাম বলা হয়। ধরো তোমার তোমার ধরো 10 লাখ টাকা ইনকাম, সরকার তোমার কাছ থেকে প্রতি বছর 10% মানে 1 লাখ টাকা ট্যাক্স নিয়ে নিত। এবার সরকার বলছে যে ঠিক আছে তোমার কাছে 1 লাখ নিবো না, 50,000 টাকা ট্যাক্স নিবো। তাহলে বাকি 50,000 টাকা তুমি কি করতে পারো, কনজাম্পশনে ব্যয় করতে পারো। তাহলে একটা হতে পারে যে ব্যাংকের ইন্টারেস্ট রেট ফল করলো, আর একটা হতে পারে তোমার কি ট্যাক্স যদি ডিক্রিজ করা হয় তাহলে মানুষের হচ্ছে যে ব্যয়যোগ্য আয় বেড়ে যায়। অ্যান্ড দ্য অ্যাক্সেস টু মানি বিকামস লেস রেস্ট্রিক্টেড। তুমি যে কোনো মুহূর্তে তোমার হাতে টাকা চলে আসতে পারে। ধরো তুমি খরচ করার জন্য টাকা ব্যাংক থেকে উঠাচ্ছ বা চাইলেই পাচ্ছ। কনজিউমার্স বিকাম লেস সেন্সিটিভ টু প্রাইস চেঞ্জ। অ্যাভেলেবল টাকা আছে, সরকার তোমার জন্য ট্যাক্স কমাই দিছে, ব্যাংকে টাকা রাখা লাভজনক না, এই ধরনের হলে মানুষ প্রাইস নিয়ে অতটা চিন্তা করে না, যে ঠিক আছে দাম যাই হোক আমি জিনিসটা কিনে নেবো। অ্যান্ড দোজ উইল হ্যাভ এ হায়ার প্রপেন্সিটি টু কনজিউম। এবং এই সময় মানুষের মধ্যে কনজাম্পশনের প্রবণতা বেশি থাকে। কনজাম্পশন বলতে শুধু আমরা ডাল ভাত মাছ মাংস খাই এটা না, কনজাম্পশন অনেক রকম হতে পারে। সাপোজ এখন ব্যাংকে ইন্টারেস্ট রেট খুবই লো, তোমার হাতে টাকা আছে, তোমার একটা গাড়ি কেনার প্ল্যান ছিল, তুমি দেখতেছো যে ব্যাংকে টাকা রেখে কোনো লাভ নেই, আমি দরকার হলে গাড়িটা কিনে নিই। এই গাড়ি কেনাটাও একটা কনজাম্পশন। তুমি একটা ফ্ল্যাট কিনতেছো, এটাও একটা কনজাম্পশন। তুমি একটা দামি মোবাইল কিনছো, একটা মোটরসাইকেল কিনছো, এটা সবই হচ্ছে কনজাম্পশনের মধ্যে পড়ে। As a result, the aggregate demand curve will shift right। এতে তোমার aggregate demand curveটা ডান দিকে শিফট করে, those shifting up the equilibrium price level। এবং এইভাবে মানুষ যখন কনজাম্পশন বৃদ্ধি করে দেয় তখন আস্তে আস্তে প্রাইস লেভেলটাও বেড়ে যায়। হ্যাঁ, আস্তে আস্তে প্রাইস লেভেলও বেড়ে যায়। তো দেখো, আসো আমরা আস্তে আস্তে আলোচনা করতে করতে মেইন ইকুয়েশনের দিকে যাব। এক্সচেঞ্জ ইকুয়েশন। টু বেটার আন্ডারস্ট্যান্ড দ্য কোয়ান্টিটি থিওরি অফ মানি উই ক্যান ইউজ দ্য এক্সচেঞ্জ ইকুয়েশন। আমরা এক্সচেঞ্জ ইকুয়েশনটাকে ব্যবহার করতে পারি যদি আমরা ভালো করে বুঝতে চাই। The equation enables economists to model the relationship between money supply and price level।
এই এক্সচেঞ্জ ইকুয়েশনটা তোমার কি দেখাচ্ছে, মানি সাপ্লাই এবং প্রাইস লেভেলের মধ্যে একটা সম্পর্ক দেখায়। মানি সাপ্লাই হচ্ছে আমি কি পরিমাণ মুদ্রা বাজারে সাপ্লাই দিচ্ছি, কি পরিমাণ কারেন্সি বা কি পরিমাণ পেপার পেপার কারেন্সি এবং কি পরিমাণ হচ্ছে যে মুদ্রা আমি বাজারে সাপ্লাই দিচ্ছি। দ্য এক্সচেঞ্জ ইকুয়েশন তাহলে কি দাঁড়াবে, এক্সচেঞ্জ ইকুয়েশন দাঁড়াচ্ছে এম ইন্টু ভি ইকুয়াল টু পি ইন্টু কিউ। এম ইন্টু ভি ইকুয়াল টু পি ইন্টু কিউ, এটা হচ্ছে এক্সচেঞ্জ ইকুয়েশন, যেখানে এমটা কি বোঝাচ্ছে, মানি সাপ্লাই বোঝাচ্ছে। আমি এক্সচেঞ্জ ইকুয়েশনের মধ্যে বলছি যে মানি সাপ্লাই এবং হচ্ছে প্রাইস লেভেলের মধ্যে সম্পর্ক। এক্সচেঞ্জের ইকুয়েশনের মোট মোট কথা হচ্ছে মানি সাপ্লাই এবং প্রাইস লেভেলের মধ্যে সম্পর্ক। এখন আসো যদি আমরা ইকুয়েশনে আসি, তাহলে এখানে এম হচ্ছে মানি সাপ্লাই, ভি হচ্ছে রেফার্স টু দ্য ভেলোসিটি অফ মানি হুইচ মেজার্স হাউ মাচ এ সিঙ্গেল ডলার অফ মানি সাপ্লাই স্পেন্ড কন্ট্রিবিউটস টু জিডিপি। তাহলে বলা হচ্ছে যে একটা সিঙ্গেল ডলার, $1 একটা মানি সারা বছরে কতবার হাত চেঞ্জ হচ্ছে, যা জিডিপিতে কন্ট্রিবিউশন করে। যতবার হাত বদল হবে ততবারই জিডিপিতে এটা কাউন্ট হবে। হ্যাঁ, ইকুয়াল হচ্ছে পি অ্যান্ড কিউ, পি ইন্টু কিউ। পি হচ্ছে প্রাইস লেভেল, কিউ হচ্ছে কোয়ান্টিটি। প্রাইস লেভেল মানে হচ্ছে পণ্যের দাম, পি হচ্ছে প্রাইস লেভেল মানে পণ্যের দাম, আর কিউ হচ্ছে আমার কোয়ান্টিটি। তাহলে এম ভি ইকুয়াল টু পি ইন্টু কিউ। এম হচ্ছে মানি সাপ্লাই, ভি হচ্ছে ভেলোসিটি মানে কতবার হাত বদল হয়, পি হচ্ছে পণ্যের দাম, আর কিউ হচ্ছে কোয়ান্টিটি। এখানে দেখো পি রেফার্স টু দ্য প্রিভেলিং প্রাইস লেভেল, কিউ রেফার্স টু দ্য কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন দ্য ইকোনমি। তাহলে কিউ দ্বারা বোঝানো হচ্ছে যে এই একটা অর্থনীতিতে এক বছরে কি পরিমাণ পণ্য এবং সেবা উৎপন্ন হয়। দেখো এখন দেখো হোল্ডিং কিউ অ্যান্ড ভি কনস্ট্যান্ট, আমরা এখানকার কোয়ান্টিটি এবং হচ্ছে ভিটাকে ধরে রাখলাম কনস্ট্যান্ট, ভেলোসিটি অফ মানি এবং হচ্ছে কিউ কোয়ান্টিটি অফ প্রোডাকশন আমার সমান বা একই রকম থাকবে সবসময়। We can see that increase in the money supply will cause price level to increase. তাহলে প্রাইস লেভেল ইনক্রিজ ইন দ্য মানি সাপ্লাই উইল কজ প্রাইস লেভেল টু ইনক্রিজ। যদি মানি সাপ্লাই আমি যদি বৃদ্ধি করে দিই তাহলে আমার প্রাইস লেভেলটা বেড়ে যাবে। দোজ কজিং ইনফ্লেশন, তার অর্থ হচ্ছে যে তোমার একটা অর্থনীতিতে যদি উৎপাদন একই রকম থাকে, সাপোজ একটা অর্থনীতিতে উৎপাদন যা আগে যা ছিল এখনো তাই আছে, কোনো পরিবর্তন হয়নি, টাকার হাত বদলটাও পরিবর্তন হয়নি, যা আগে গত বছরে যেভাবে হাত বদল হতো এবারও সেভাবে হাত বদল হচ্ছে। এখন এই অবস্থায় তুমি যদি কি করো, বাজারে যদি মানি সাপ্লাইটা বৃদ্ধি করে দাও, তাহলে অবশ্যই কি হবে, পণ্যের দাম বেড়ে যাবে। মানি সাপ্লাই বাড়লে পণ্যের দাম কিভাবে বাড়বে, মানি সাপ্লাই বাড়া মানেই হচ্ছে মানুষের হাতে টাকা চলে আসবে আর মানুষের সেই টাকা দিয়ে পণ্য কেনার চাহিদা করবে। ফলে তখন যেহেতু পণ্যের উৎপাদন আমার ফিক্সড, পণ্যের উৎপাদন কিন্তু বাড়বে না। হ্যাঁ, একটা অর্থনীতিতে পণ্যের উৎপাদন কারণ বাড়ছে না, কারণ আমি কিউটাকে কনস্ট্যান্ট ধরে রাখছি। কিউকে কনস্ট্যান্ট ধরে রাখার কারণে মানি সাপ্লাই বেড়ে গেলে মানুষের হাতে পকেটে টাকা চলে আসবে এবং সেই পণ্য পকেটে টাকা দিয়ে সেই পণ্য কিনতে যাবে। আর পণ্যের অভাবের কারণে বা সমস্যার কারণে তখন তোমার কি হচ্ছে, আস্তে আস্তে পণ্যের দামটা বাড়তে থাকবে। এটাকে আমরা আবার বলছি ইনফ্লেশন। The other assumption that Q and V are constant hold in the long run, as this factor cannot be influenced by change in the economic money supply. ইকোনমিতে যতই তুমি মানি সাপ্লাই বাড়াও না কেন, তোমার কোয়ান্টিটি অফ প্রোডাকশন একই রকম থাকবে, ভেলোসিটি অফ মানি একই রকম থাকবে। হ্যাঁ, এটাকে এই জন্য কনস্ট্যান্ট ধরা হচ্ছে, সহজে এটা পরিবর্তন হয় না। হ্যাঁ, তারপর আসো, the theory provides a quick overview of the monetarist theory, which states that the change in the current money supply cause inflation, a fluctuation in overall economic output. Change in the current money supply cause fluctuation in overall economic output. Excessive growth in money supply cause high in inflation. তাহলে মানি সাপ্লাই পরিবর্তনের কারণে তোমার একটা অর্থনীতির আউটপুটের পরিবর্তন হবে, ফ্ল্যাকচুয়েশন হবে, কম বেশি হতে পারে। এবং যদি এক্সেস হয়, মানি সাপ্লাইটা যদি খুব বেশি পরিমাণ মানি সাপ্লাই দিয়ে ফেলি, দেন সেখানে ইনফ্লেশন দেখা দিবে, খুব বেশি পরিমাণ ইনফ্লেশন দেখা দিবে। এখন মানি সাপ্লাই বাড়লে ইকোনমিক আউটপুট কিভাবে বাড়বে? মানি সাপ্লাই বাড়লে অনেক সময় কি হয়, মানুষের টাকাটা নিয়ে অনেক উৎপাদনমুখী কাজে ব্যবহার করে, সেক্ষেত্রে উৎপাদন কিছুটা বাড়তে পারে। আমরা ধরে নিচ্ছি নিজেদের স্বার্থে আউটপুট বা কোয়ান্টিটি কনস্ট্যান্ট, তারপরেও অনেক সময় বাড়তে পারে। হ্যাঁ, এখন দেখো ডিমান্ড ফর মানি কি বলছে, the exchange equation can also be remodeled by into the demand for money equation as follow. আমরা ওটাকে যদি চেঞ্জ করি তাহলে ডিমান্ড ফর মানি ইকুয়াল টু কি হচ্ছে, পি ইন্টু কিউ ডিভাইড বাই হচ্ছে ভি। আমরা ওই এমটাকে বামে রেখে দিলাম, সেটা আগে সাপ্লাই অফ মানি ছিল, এখন ডিমান্ড ফর মানি। পি ইন্টু কিউ হচ্ছে, এটাকে বলা হয় জিডিপি, কারণ একটা অর্থনীতিতে যে পরিমাণ পণ্য মানে কি উৎপাদন হয় তাকে প্রাইস লেভেল দিয়ে গুণ করলে যা পায় সেটাই হচ্ছে আমার জিডিপি বা টোটাল আউটপুট ভ্যালু। আর ডিভাইড বাই হচ্ছে ভি হচ্ছে ভেলোসিটি।
তাহলে এমডি রেফার্স টু দ্য ডিমান্ড ফর মানি। আমরা পি হচ্ছে রিফার্স টু দ্য প্রাইস লেভেল ইন দ্য ইকোনমি, কিউ রিফার্স টু দ্য কোয়ান্টিটি অফ গুড অ্যান্ড সার্ভিসেস অফার্ড ইন দ্য ইকোনমি। হ্যাঁ, কিউ হচ্ছে কতটুকু গুড এবং সার্ভিস ইকোনমিতে উৎপাদন হচ্ছে, ভি হচ্ছে রিফার্স টু দ্য ভেলোসিটি অফ মানি। ইন দ্য ফর্মুলা দ্য নিউমেরেটর মানে ভি, সরি নিউমেরেটর হচ্ছে দ্য টার্ম পি এন্ড কিউ রেফার্স টু দ্য নমিনাল জিডিপি অফ এ কান্ট্রি। এই যে বলছি যে পি এবং কিউ গুণ করলে নিউমেরেটর হচ্ছে উপরে লব, লবের দুটাকে গুণ করলে আমি কি পাবো, আমার দেশজ উৎপাদন পাবো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পেয়ে যাবো, এটাকে বলা হচ্ছে জিডিপি। Moreover, the equation provide another take on the monetarist theory as it relates GDP to the demand for money. Demand for money contrary to the Keynesian economists who believe that interest rate drive inflation. এখানে আমরা বলছি যে মানি সাপ্লাই বাড়লে ইনফ্লেশন হবে, আর কেনশিয়ান বলছিল যে ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে ইনফ্লেশন হতে পারে বা কমানো যদি হয়। এটা এখানে যেটা আমরা বলতে যাচ্ছি, মোরিভার দ্য ইকুয়েশন প্রোভাইড অ্যানাদার টেক অন দ্য মনিটারি থিওরি অ্যাজ ইট রিলেটেড জিডিপি টু দ্য ডিমান্ড ফর মানি। ডিমান্ড ফর মানির সাথে জিডিপির একটা সম্পর্ক আছে। দেখো এই যে ডিমান্ড ফর মানির সাথে এমডির সাথে পি এন্ড কিউ, এটা হচ্ছে জিডিপি, এটার একটা সম্পর্ক আছে, পজিটিভ সম্পর্ক আছে। মানি সাপ্লাই বা মানি ডিমান্ড বাড়লে এই যে তোমার পি এন্ড কিউ এটাও বাড়বে। এখন আসো ভেলোসিটিকে আমরা কিভাবে ডিফাইন করব। দ্য ভেলোসিটি অফ মানি রিফার্স টু দ্য ফ্রিকোয়েন্সি উইথ হুইচ এ ইউনিট অফ দ্য কারেন্সি ক্যান বি এক্সচেঞ্জ ফর পারচেজিং দ্য গুড অ্যান্ড সার্ভিসেস দ্যাট আর ম্যানুফ্যাকচার্ড ডোমেস্টিক্যালি ডিউরিং দ্য স্পেসিফিক টাইম পিরিয়ড। হ্যাঁ, ইট ইজ এ নাম্বার অফ টাইম দ্য মানি মুভমেন্ট ইজ দেয়ার ফ্রম ওয়ান অফ দ্য এন্টিটিস টু অ্যানাদার এন্টিটি। সোজা কথা, একটি নির্দিষ্ট টাইম পিরিয়ডে একটা দেশের অভ্যন্তরে পণ্য কেনা বেচা করার জন্য একটা অর্থ বা একটা কারেন্সি যে কতবার হাত বদল হয় সেটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ মানি। ডিফাইন করার সময় তোমাকে বলতে হবে যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে, মানে 1 বছর হোক 6 মাস হোক, সেই টাইম পিরিয়ডে একটা দেশের অভ্যন্তরে ডোমেস্টিক্যালি দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য কেনা বেচা করার জন্য একটা কারেন্সি বা একটা কারেন্সির একটা ইউনিট যতবার হাত বদল হয় ওটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ মানি। ভেলোসিটি অফ মানিটাকে আমরা কিভাবে ডিফাইন করবো, দেখো ভেলোসিটি অফ মানি ইকুয়াল ভি ইকুয়াল টু হচ্ছে নমিনাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, nominal gross domestic product divided by average amount of money that circulate in the country। যদি আমরা পেছন দিকে ফিরি তাহলে এই ইকুয়েশন যদি আমরা আসি তাহলে আমরা ভিটাকে যদি বাম পাশে রাখি, ভিটাকে বাম পাশে রাখলে এমটা এই পাশে এসে ডিভাইড হয়ে যাবে। তাহলে ভি হচ্ছে ভেলোসিটি অফ মানি, সেটা কার সমান হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ডিভাইডেড বাই হচ্ছে মানি সাপ্লাই, এভারেজ মানি সাপ্লাই। তাহলে এখানে এসে দেখা গেল নমিনাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ওই যে পি ইন্টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে এভারেজ অ্যামাউন্ট অফ মানি দ্যাট সার্কুলেট ইন দ্য কান্ট্রি। এভারেজ অ্যামাউন্ট অফ মানি দ্যাট সার্কুলেট ইন দ্য কান্ট্রি, একটা দেশে গড়ে কি পরিমাণ মানি সার্কুলেট হচ্ছে বা পরিচালন হচ্ছে। এখন আসো আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এখান থেকে ম্যাথটা তোমাদের আসতে পারে। এক্সাম্পল, অ্যাজিউম দ্যাট দ্য অনলি গুড ইন দ্য ইকোনমি ইজ পিজা। একটা অর্থনীতিতে শুধু পিজার উৎপাদন হয়, ধরে নাও। আমরা আমাদের দেশে তো অনেক রকমের 4000 5000 রকমের আইটেম তৈরি হয়, আমরা এখানে ধরে নিচ্ছি যে একটা অর্থনীতিতে শুধু পিজাই তৈরি করে। অ্যান্ড অল ট্রানজেকশন আর পেড ইন ক্যাশ, এবং সেখানে সমস্ত লেনদেন হয় হচ্ছে তোমার ক্যাশ টাকা, কোনো চেক, কোনো ক্রেডিট কার্ড, কোনো ডেবিট কার্ড, এগুলো কোনো কিছু ব্যবহার হয় না। A pizza costs $10 and during the year 100 pizza are produced. একটা অর্থনীতিতে ধরো 1 বছরে 100টা পিজা উৎপাদন হয়, অথবা একটা সার্টেন পিরিয়ডে 100টা পিজা উৎপাদন হয়, এবং তার প্রাইস হচ্ছে তোমার একটা দাম হচ্ছে $10 করে। The total amount of cash in the economy is $40. অর্থনীতিতে যত টাকা ক্যাশ টাকা আছে তার টোটাল ভ্যালু হচ্ছে 40 টাকা। ধরো এর মধ্যে 20 টাকা নোট আছে একটা, 10 টাকা নোট আছে একটা, 5 টাকা নোট আছে দুইটা, এইভাবে $40। We can now calculate the velocity of cash. এই যে এই $40 আমার যে অর্থনীতিতে আসে, এই $40 কতবার মুভ হচ্ছে সেটা আমরা বের করবো। তাহলে কি কি দেওয়া আছে, আমার পিজার দাম দেওয়া আছে, মানে পি প্রাইস লেভেল দেওয়া আছে, আমার কি পরিমাণ পিজা উৎপাদন হচ্ছে বছরে সেটাও দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর এই অর্থনীতিতে টোটাল মানি সাপ্লাই আছে $40 মতো। হ্যাঁ, $40 মতো। সেখান থেকে তাহলে আমি এই $40 কতবার হাত বদল হয় সেটা বের করতে পারবো। আসলে এখানে আমরা জানি ভি ভেলোসিটি ইকুয়াল টু প্রাইস অফ এ পিজা ইনটু নাম্বার অফ পিজা প্রডিউস, যে পরিমাণ পিজা উৎপাদন হচ্ছে, ডিভাইডেড বাই দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ইন দ্য ইকোনমি। হ্যাঁ, ভাগ হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ইন দ্য ইকোনমি। এটা তোমার হচ্ছে যে 10 ইন্টু 100, কারণ 10 হচ্ছে আমার প্রতিটা পিজার দাম, 100 হচ্ছে আমার নাম্বার অফ পিজা,
ডিভাইডেড বাই হচ্ছে 40 হচ্ছে আমার ক্যাশ, বাজারে আমার বিদ্যমান কারেন্সির সংখ্যা। এটা ভাগ করলে 25 হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি পেতে পারি, দ্য কোয়ান্টিটি ইকুয়েশন, আমরা ভি এর মান পেলাম কত 25, এম এর মান আমরা জানি 40, তাহলে 40 ইন্টু 25 ইকুয়াল টু কত হয়, যা হবে 40 ইন্টু 25 হচ্ছে তোমার কত হবে বলো তো, 1000 1000 নাকি কত, 1000, এখানে 10 ইন্টু 100 1000, তাহলে বাম পাশ এবং ডান পাশ মিলে গেছে, বোথ সাইড আর ইকুয়াল বিকজ অফ দ্য ভেলোসিটি আর ওয়াজ ক্যালকুলেটেড। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি মান পেলাম 25, তার অর্থ হচ্ছে যে এই অর্থনীতিতে এই যে $40 কারেন্সি আছে, এটা সারা বছরে 25 বার হচ্ছে হাত বদল হয়। হ্যাঁ, 25 বার কি হয়, হাত বদল হয়। এখন আসো আমরা আরেকটা এক্সাম্পলে যাব। ইন মার্চ 2014 কানাডিয়ান, হ্যালো, হ্যাঁ বলো, আগের স্লাইডটা একটু জান বলো। স্যার এই যে অ্যামাউন্ট অফ ক্যাশ ইন দ্য ইকোনমি, এই জিনিসটা বুঝি নাই স্যার। কোনটা কোনটা? এই যে ভেলোসিটি স্যার, দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ইন দ্য ইকোনমি। দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ইন দ্য ইকোনমি বলতে বোঝানো হচ্ছে যে অর্থনীতিতে ক্যাশ টাকা কত বাজারে বিদ্যমান আছে। তোমার কাছে ধরো ধরো আমি যদি বলছি কত টাকা, ওখানে $40 বলছি না, স্যার $40 কথা বলছি। তো ধরো তোমার কাছে $1 একটা নোট আছে বা কয়েন আছে, হ্যাঁ, আমার কাছে আছে $1, আরেকজনের কাছে আছে $2। এভাবে পুরো অর্থনীতি সবার কাছে আমি ক্যাশ টাকার হিসাব নিলে দেখা যাচ্ছে আমার সব মিলে $40 ক্যাশ টাকা বাজারে বিদ্যমান আছে। এবার বুঝতে পারছো? এটা কি স্যার গড়ে নাকি হচ্ছে আপনার? গড়ে না, এটা এটা জেনুইন। ধরো তোমার বাংলাদেশ ব্যাংকের কাছে তো তথ্য আছে কি পরিমাণ ক্যাশ টাকা বাজারে বিদ্যমান আছে। দেখো না, প্রত্যেকটা টাকার একটা নাম্বার থাকে না? জি স্যার। নাম্বারগুলো কেন রাখা হয়? নাম্বারগুলো রাখা হয় সরকারের কাছে তথ্য রাখার জন্য, যে আমার এখন বাজারে এই পরিমাণ টাকা ছাড়লাম এই এই সিরিজ থেকে এই সিরিজ পর্যন্ত। আবার যখন সরকার ওই যে বাজার থেকে যখন টাকা উঠায় নেয় না, পুরাতন ছেঁড়া ফাটা টাকা উঠায় নেয়, সেগুলোরও নাম্বার সরকারের কাছে থাকে, যে আমি কত টাকা উঠাই নিলাম, কত টাকা নতুন ছাড়লাম, সবকিছু মিলাই কি পরিমাণ। ওই যে আমাদের দেশে ধরো যদি ধরি, তাহলে 1000 টাকার নোট কতটা আছে, 500 টাকার নোট কতটা বাজারে বিদ্যমান আছে, 200 টাকার নোট কতটা আছে, 100 টাকার নোট কতটা আছে, 50 টাকার কত আছে, 20 টাকার কত আছে, সমস্ত হিসাব বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। তো ওই সমস্ত কারেন্সি যদি আমি যোগ করি, যা হবে সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ ক্যাশ ইন দ্য ইকোনমি। অর্থনীতিতে কি পরিমাণ ক্যাশ টাকা বিদ্যমান আছে সেই অ্যামাউন্ট হচ্ছে এটা। বুঝছো? জি স্যার। আর উপরে যেটা কথা বললো, আমি শুধু উদাহরণ হিসেবে নিচ্ছি, যেটা পিজার কথা বলছি। এই জায়গাটাতে প্রাইস অফ পিজা হবে, প্রাইস অফ পটেটো হবে, প্রাইস অফ রাইস হবে, প্রাইস অফ হুইট হবে, প্রাইস অফ কার হবে, প্রাইস অফ মানে যত আইটেম আমাদের দেশে প্রডিউস হয় সবগুলো প্রাইস আর তার সংখ্যা দিয়ে গুণ করতে হবে, করে সবগুলো যোগ করতে হবে। আর এখানে সব ধরনের কারেন্সি যোগ করে যা পাবো সেটাই হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ ক্যাশ। তাহলে উপরে যেটা পাবো সেটা হচ্ছে জিডিপি, আর নিচে হচ্ছে অ্যামাউন্ট অফ ক্যাশ ইন দ্য ইকোনমি। তাহলে সবচেয়ে সোজা কথা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান জিডিপি হচ্ছে প্রায় 28 লাখ কোটি টাকার মতো, 28 লাখ কোটি টাকার মতো আমাদের জিডিপি। আর দেখা যাচ্ছে যে বাজারে আমার বিদ্যমান আছে দেখা যাচ্ছে যে প্রায় ধরো 28 লাখ, তো বাজারে বিদ্যমান আছে আমার হচ্ছে ধরো 2 লাখ কোটি টাকার মতো কারেন্সি আমার বাজারে বিদ্যমান আছে। তাহলে ওই 28 লাখ টাকাকে 2 লাখ কোটি টাকা দিয়ে ভাগ করলে ক্যাশ কারেন্সির যে ভ্যালুটা সেটা দিয়ে ভাগ করলে আমি যা পাবো সেটাই হচ্ছে আমার ভেলোসিটি। তার অর্থ হচ্ছে যে আমার এই যে 2 লাখ কোটি টাকা যে কারেন্সি বাজারে আছে সেটা গড়ে প্রতি বছরে তার 14 বার বা 15 বার কি হচ্ছে হাত বদল হচ্ছে। বুঝতে পারলাম? যদি আমি হোল কান্ট্রি ধরি, আর এখানে একটা উদাহরণ হিসেবে শুধু পিজার কথা বলা হচ্ছে। বুঝতে পারছো নাকি সমস্যা আছে? হ্যাঁ, তাইলে হচ্ছে এখানে যেটা হচ্ছে যে ইন মার্চ 2014, আরেকটা এক্সাম্পলের কথা বলছি। ইন মার্চ 2014 কানাডিয়ান নমিনাল জিডিপি ওয়াজ 1717 বিলিয়ন on annual basis. In March 2014, Canadian nominal GDP was 1717 billion on annual basis. M1 was মানে M1 হচ্ছে যে মানি সাপ্লাই কথা যেটা বলছি, হ্যাঁ মানি সাপ্লাই কারেন্সি কথা। M1 was 743 billion and cash outside the banking system was 66 billion. হ্যাঁ, M1 was হচ্ছে 743, এর মধ্যে ক্যাশ টাকা ব্যাংকের বাইরে আসে হচ্ছে 66 বিলিয়ন। ইউজিং দিস ডাটা উই ক্যান ক্যালকুলেটেড দ্য ভেলোসিটি অফ M1 and ক্যাশ। তাহলে এই ডাটাটা ব্যবহার করে আমরা কি বের করতে পারি, ভেলোসিটি বের করতে পারি, কার M1 মানি করতে পারি, আর ক্যাশ মানি যেটা আছে সেটা বের করতে পারি। তাহলে দেখো এই ভেলোসিটি অফ M1 কি বলছে, আমার টোটাল জিডিপি হচ্ছে 1717 বিলিয়ন, হ্যাঁ 1717 বিলিয়ন।
আর হচ্ছে যে এখানে কি বলছে, নন ক্যালেন্ডার জিবিএস অ্যানুয়াল কমন এত বিলিয়ন এন্ড ক্যাশ আউটসাইড ব্যাংকিং ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ মানি। তাহলে এটা হচ্ছে কি, আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে, দেখো এখানে সরাসরি জিডিপি দিয়ে দিচ্ছে। এখানকার ভ্যালুটা হচ্ছে কি তোমার সরাসরি জিডিপি। জিডিপি বলতে বোঝানো হচ্ছে যে এখানে পি এন্ড কিউ গুণন হয়ে আছে। এই টোটাল জিডিপির মানটাই হচ্ছে পি ইন্টু কিউ। এই জন্য আমি কি বলছি 1717 বসালাম। 1717 বসানোর পর আমার হচ্ছে এই M1 মানিটা হচ্ছে 743 বিলিয়ন। M1 মানিটা হচ্ছে কত, 743 বিলিয়ন। তাইলে এইখানে এই 1717 কে আমি 743 দিয়ে ভাগ করলে আমার মানটা আসবে হচ্ছে 2.3। এইখানে এই 100টা একটু ভুল আসছে, হ্যাঁ এটা এই 100টা ভুল আসছে, এই 100টা এখানে হবে না, বুঝতে পারছো? তাহলে আমরা যদি এই যে কারেন্সির ক্ষেত্রে যদি বলি, মানে M1 কারেন্সির ক্ষেত্রে যদি বলি, তাহলে যেটা হচ্ছে যে আমার 2.3, তার মানে এই 743 বিলিয়ন যে কারেন্সি আছে, M1 যে টাকাটা আছে, সেটা বছরে 2.3 টাইমস হাত বদল হয়। আর ক্যাশের কথা যদি আমি বলি, তাহলে ক্যাশের কথা বললে আমার তো জিডিপি এখানে এটাই 1717 বিলিয়ন, হ্যাঁ, কারণ এখানে প্রাইস আর কোয়ান্টিটি গুণ আছে। আর আমার ক্যাশ কারেন্সি বাইরে আছে 66 বিলিয়ন। ক্যাশ কারেন্সি কি আছে, বাইরে আছে 66 বিলিয়ন। এই 66 বিলিয়নটা হচ্ছে তোমার কি ক্যাশ, এটাকে ভাগ করলে আসছে 26। তাহলে এই M1 মানিটা অর্থনীতিতে সারা বছরে 2.3 টাইমস ট্রানজেকশন হচ্ছে। আর 66 বিলিয়ন যেটা কারেন্সিটা আছে সেটা হচ্ছে বাইরে, ব্যাংকের বাইরে একদম জেনুইন ক্যাশ। এই টাকাটা বছরে 26 বার হাত বদল হচ্ছে মানুষের। বছরে 26 বার হাত বদল হচ্ছে। এটাই হচ্ছে কথা এখানে। আমি একটা মিনিট তোমাদের কাছে একটু চেয়ে নিলাম, আমার একটা ফোন আসছে, আমি ফোনটা একটু রিসিভ করি। শোনা আছে? হ্যাঁ, the velocity of M1 was 2.3. This means that if all transactions in Canada in the first quarter 2014 had been paid for only with component of M1, যদি আমি সমস্ত লেনদেন যদি M1 দিয়ে করি, তাহলে 2014 সালের ফার্স্ট কোয়ার্টারে M1 এর কারেন্সি গুলো 2.3 বার হাত বদল হয়। Similarly, the velocity of cash was 26. That is, if all transactions had been paid in cash, each dollar would have been had to be used on an average কত টাইম, 26 টাইম। তাহলে সব লেনদেন যদি আমি ক্যাশ টাকা যদি করি, তাহলে ডলার গুলো হচ্ছে আমার 26 বার হাত বদল হচ্ছে। এই দুইটা হচ্ছে এটার এক্সাম্পল। এইটা দিয়ে হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্টের ক্লাসটা শেষ করলাম আমরা, ভেলোসিটি অফ মানি আর কোয়ান্টিটি থিওরি অফ মানি দিয়ে। এটা বুঝতে পারছো কিভাবে আমরা এটা সাধারণত ক্যালকুলেশন করি, কিভাবে আমরা একটা কারেন্সি কতবার হাত বদল হচ্ছে সেটা বের করি, অন অ্যান এভারেজ কি পরিমাণ কারেন্সি বাজারে আছে। তুমি চাইলেই এখান থেকে মানি সাপ্লাই বের করতে পারবে। তোমার জিডিপি দেওয়া আছে আর ভেলোসিটি দেওয়া আছে। তোমার যদি এই যে পি এন্ড কিউ এর মান দেওয়া আছে আর এখানকার ভি এর মান দেওয়া আছে, তাহলে তোমার বাজারে কত টাকা প্রচলিত আছে তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবা। হ্যাঁ, এখান থেকে ইজিলি পেয়ে যাবা। তবে এটা হচ্ছে ফর্মুলা। এখান থেকে প্রবলেম সলভ করার জন্য অবশ্যই আসবে প্রবলেম, সেটা তোমরা কমপ্লিট করবা। আর এ ধরনের উদাহরণ তোমরা হচ্ছে যে ইতে পাবা, নেটেও পাবা, ওইটা তোমরা দেখবে একটু, ঠিক আছে? আর এখন যেটা হচ্ছে আমি নতুন একটা চ্যাপ্টারে চলে যাব। এটা হচ্ছে ক্রস করে দিই। তোমরা কি দেখতে পাচ্ছ এখন ইনফ্লেশনের ইয়েটা দেখতে পাচ্ছ? এখন দেখা যাচ্ছে স্লাইড? হ্যালো, হ্যাঁ, ইনফ্লেশন দেখা যাচ্ছে? জি স্যার। ইনফ্লেশন দেখা গেলে আমরা এটা একটু অংশ কন্টিনিউ করব, করে তোমাদের ছেড়ে দিব। আজকে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? স্যার খাই নাই স্যার। আমিও খাই নাই, আমি বাইরে গেছিলাম, তোমাদের জন্য দৌড়ায় আসছি। স্যার আমাদের এখনো গোসল করা হয়নি স্যার। ও, আমি গোসলটা করতে পারছি, তোমাদের ওই যে লাইনে অন করে দিয়ে আমি আবার চট করে গোসলটা করে নিচ্ছি। যাই হোক, ছেড়ে দিব আর 10-15 মিনিট ছেড়ে দিব। দেখো ইনফ্লেশনটা কি বলা হচ্ছে, দেখো এটা একটু চ্যাপ্টারটা বড়, আমি হয়তো তোমাদের সামনের দিনে হয়তো শেষ করে দিব 2-1 মধ্যে। তো ইনফ্লেশনটা খুব জরুরি। এটার শুনতে পাচ্ছি না, কথাটা ভেঙে যাচ্ছে, একটু আস্তে বলো। হ্যাঁ, নেট স্লো কারণে নাকি? হ্যালো,
স্যার মানির এটা কি দিয়ে দিছেন? মানে এটা আগেই দেওয়া ছিল তোমাদের ওই যে গুগল ক্লাসে। হ্যাঁ, আশা করি ওটা দেওয়া আছে। এখন এই যে আজকে ইনফরমেশন দিয়ে দিব, তোমরা একটু দেখো, দেখে যদি না পাও তাহলে জানা। আর এই বাঁধন, তোমার ফোন নাম্বার আমি বন্ধ করলাম, তুমি আমাকে যেটা দিয়ে ফোন করলে এটা কি তোমার নতুন নাম্বার নাকি? না স্যার, না স্যার, আমার মোবাইল স্যার চার্জ শেষ হয়ে মোবাইলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার দেখো, স্যার গুগল ক্লাসরুমে ক্লাস ওয়ার্কটা অ্যাসাইন করে দেন স্যার। কোনটা অ্যাসাইন করে দেবো তোমাদের? ওই যে স্যার অ্যাসাইনমেন্টের জন্য ক্লাস ওয়ার্কটা, নাহলে তো সাবমিট করতে পারবো না স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক স্যার আছে। কেন স্যার কল দিছিলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, কোন দরকার কল দিছিলেন? কোন দরকার কল দিছিলেন? ও ওই যে তোমার, আমি বাইরে ছিলাম তো 2 মিনিট দেখে, তো তোমরা জানো যে প্রাইস লেভেলের বৃদ্ধি বা পণ্যের দাম যখন আস্তে আস্তে বাড়তে থাকে, পণ্যের যখন প্রাইস লেভেলটা বাড়তে থাকে, তখন ওটাকে আমরা ইনফ্লেশন বলি। এই ইনফ্লেশন আমরা সাধারণত কৃষি পণ্যের ক্ষেত্রে দেখি, তারপর হচ্ছে যে শিল্প পণ্যের ক্ষেত্রে দেখি, গ্রাম লেভেলেরটা দেখি, শহর লেভেলের দেখি। ইনফ্লেশনগুলো আমরা সাধারণত সবসময় মিটার করি। এটাকে অনেক সময় আমরা প্রতি মাসে হিসাব করে দেখাই, পয়েন্ট টু পয়েন্ট, মানে আজকের ডেট থেকে গত সামনের বছরে আরেক ডেটে এইভাবে দেখাই। তো ইনফ্লেশনটা মাপা খুব জরুরি। যদি তোমার প্রাইস লেভেলটা প্রতি বছরে বাড়তে থাকে কিন্তু সেই হিসেবে যদি মানুষের ইনকাম না বাড়ে, তাহলে কিন্তু আসলে অর্থনৈতিক প্রকৃত অর্থে উন্নতি হয় না। উন্নতি হয় না বলতে এরকম হয়, সাপোজ ধরো তুমি একটা জব করো, তোমার এখনকার স্যালারি হচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, এই বছরে তোমার পুরো বছরে তুমি 50,000 টাকা করে স্যালারি পেলে, পরের বছরে শুরুতে জানুয়ারি থেকে তোমাকে তোমার বস বললো যে ঠিক আছে, আপনার বেতন আমি 50,000 টাকা থেকে 70,000 টাকা করে দিলাম। তুমি তো খুব খুশি যে ঠিক আছে, আমার 20,000 টাকা স্যালারি বাড়ছে, সবাইকে বলে বেড়াচ্ছ, বাবা মা শ্বশুর শাশুড়ি ওয়াইফকে বলে বেড়াচ্ছ যে আমার 20,000 টাকা স্যালারি বেড়ে গেছে। কিন্তু এইদিকে অর্থনীতিতে প্রাইস লেভেল মানে পণ্যের দাম, সবকিছুর দাম এত বেড়ে গেছে যে তুমি দেখা যাচ্ছে যে আগের বছরে 50,000 টাকা দিয়ে যেভাবে ছিল, এই বছরে দেখা যাচ্ছে যে 70,000 টাকা দিয়ে ওই রকমই আসতো, কোনো তেমন একটা পরিবর্তন নেই। পরিবর্তন নাই বলতে তুমি যেরকম বাসায় ছিল সেরকম বাসায় থাকতেছো, যেরকম গত বছরে যেভাবে খাবার কিনতা, সপ্তাহে একদিন গরু মাংস খেতা, একদিন মাছ, একদিন হয়তো মুরগি খেতা, এখনো তুমি তাই খাচ্ছ। হ্যাঁ, গত বছরে তুমি হয়তো মাসে একবার হয়তো বা শপিং এ যেতে বা ফাস্ট ফুডে যেতে, এখনো তাই যাচ্ছ। তাহলে তোমার 70,000 টাকা ওই মাস শেষে দেখা যাচ্ছে 70,000 টাকার 1 টাকাও আর জমতেছে না বা থাকতেছে না। তাহলে প্রকৃত অর্থে কি তোমার ইনকাম বাড়লো? তোমাকে 70,000 টাকা বৃদ্ধি করে দিছে, এর মধ্যে তোমার বাসা ভাড়া বেড়ে গেছে মনে করো 5,000 টাকা, এর মধ্যে তোমার পণ্যের দাম বেড়ে গেছে এত বেশি যে তুমি মানে মাস শেষে দেখা যাচ্ছে 70,000 টাকার আর কোনো টাকায় তোমার কাছে থাকছে না। তাহলে প্রকৃত অর্থে কিন্তু তোমার ইনকাম বাড়েনি, কিন্তু আপাত দৃষ্টিতে যেটাকে বলা হয় নমিনাল সেন্সে, নমিনাল সেন্সে মানে টাকার মানিক অঙ্কে তোমার ইনকাম বেড়ে গেছে, কিন্তু রিয়াল ঘটনাতে তোমার কোনো ইনকাম বাড়েনি। কারণ ওই আগে 50,000 টাকা দিয়ে তুমি যেভাবে জীবনযাপন করতে, এখন 70,000 টাকা দিয়ে তুমি একই রকম জীবনযাপন করছো। আগেও হয়তো তোমার 2,000 টাকা একটা ডিপিএস ছিল, তোমার বাচ্চাকে যে স্কুলে পড়াতে তুমি যে যে চালের ভাত খাও, এখনো তুমি তাই আছো, ওই বাসাতে থাকছো, ওইরকম বাসায় থাকছো, ওইরকম চালই খাচ্ছ, ডিপিএস ওই 2,000 মাস শেষে দেখা যাচ্ছে 1 টাকাও আর নেই। এইটাকে বলা হয়, এটা যদি না হয় তাহলে আমরা বলে থাকি যে প্রকৃতপক্ষে তোমার ইনকাম বাড়েনি, কিন্তু আপাতপক্ষে তোমার ইনকাম বেড়ে গেছে। আর এটা হয় ইনফ্লেশনের কারণে। ইনফ্লেশন মানে প্রতিটা পণ্যেরই দাম বেড়ে গেছে। যেমন অনেকে বলে যে প্রাইম মিনিস্টার বলে যে গত 15-16 সালের দিকে তোমার বেতন ডাবল করে দেওয়া হলো না সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ডাবল করে দেওয়ার পরও যখন দেখে যে দুর্নীতি কমছে না, তখন প্রাইম মিনিস্টার বললো ডাবল করে দিলাম বেতন, তাও যদি দুর্নীতি না কমে তাহলে কি হবে। তো বেতন বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কি বাসা ভাড়া বেড়ে যায়, ট্রান্সপোর্ট কস্ট ভাড়া বাড়ায় দেয় তারা, পণ্যের দাম বেড়ে যায়। কারণ ব্যবসায়ীরা ধান্দায় থাকে, যখনই সরকার বেতন ভাতা বাড়াবে সেই চান্সে আমরা আমাদের পণ্যের দামগুলো বাড়াই দেবো। বুঝছো? তো এটা হয়ে থাকে। তো তারপরও প্রকৃত অর্থে ইনকাম বাড়ে, একদম যে বাড়ে না তা না। তাহলে আসো আমরা মেন আলোচনায় আসি। বাই ইনফ্লেশন উই মিন এ প্রসেস অফ রাইজিং প্রাইস। আমরা ইনফ্লেশন বলতে বুঝি যে প্রাইস লেভেলে বৃদ্ধিটাকে বোঝা হয়। A situation is described as inflationary when either the price or the supply of money are rising or in practice both will rise together. তাহলে আমরা একটা অবস্থাকে তখনই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলবো যখন আমার পণ্যের দাম বেড়ে যাচ্ছে অথবা প্রচুর পরিমাণে মানি সাপ্লাই বেড়ে গেছে, অথবা এই দুটো ঘটনা একসাথে ঘটতে পারে, প্রাইস লেভেলও বেড়ে গেছে, আমার মানি সাপ্লাইও বেড়ে গেছে, ফলে আমার ইনফ্লেশন দেখা দিতে পারে, একটা সিচুয়েশন তৈরি হতে পারে। In the Keynesian sense, true inflation begins
when the elasticity of supply in response to increase in money supply has fallen to zero, or when output is unresponsive to change in the money supply. ইলাস্টিসিটি তোমরা পড়ছো না? রেসপন্স করি আমরা যে মানির সাথে বা ইনকামের সাথে কিভাবে পণ্যের সাপ্লাইটা রেসপন্স করে। তাহলে এখানে কেনসিয়ান যে কথাটা বলছে, ট্রু ইনফ্লেশন বিগিনস when the elasticity of money supply in response to increase in money true inflation begins when elasticity of money supply in a response to increase in money supply has fallen to zero. তাহলে money supply elasticity of money supply in response to increase in money supply has fallen to zero. কথাটা কেমন হলো? or when output is unresponsive to change in the money supply. আচ্ছা, যখন মানি সাপ্লাইয়ের সাথে আউটপুটটার কি বলবো সাড়া দেওয়ার হারটা যখন থাকে না বা কোনো সাড়া দেয় না, তখন তোমার কি হচ্ছে? ইনফ্লেশন তৈরি হচ্ছে। কিভাবে? যে তোমার মানি সাপ্লাই, বাজারে মানি আসতেছেই, মানি সবার হাতে আছে, কিন্তু মানি সবার হাতে থাকলেও আউটপুট সেভাবে বাড়ছে না। যদি আউটপুট না বাড়ে তখন তোমার কি হবে? মানুষ ওই অল্প পণ্যের পেছনে বেশি টাকা খরচ করার জন্য আগ্রহী থাকবে বা রাজি থাকবে, ফলে তোমার পণ্যের দাম বেড়ে যাবে। কি বলছি বুঝছো? when output is unresponsive to change in money supply. আমি বাজারে টাকা ছেড়ে দিলাম অনেক, ভাবলাম যে এই টাকা দিয়ে মানুষ কেনাকাটা করবে, ব্যয় করবে, নতুন নতুন জিনিস উৎপাদন করবে, সেটা যদি না হয় তখন এটা কি হবে? অবশ্যই ইনফ্লেশন দেখা দিবে। আরেকটা যে কথা বলা আছে, ট্রু ইনফ্লেশন বিগিনস when the elasticity of supply in response to increase. elasticity of supply এখানে বলা হয়, এটা হবে তোমার elasticity of supply of goods in response to increase in money supply has fallen to zero. হ্যাঁ, যদি এখানে এই কথাটাকে elasticity of supply of মানে মানি সাপ্লাইয়ের সঙ্গে তোমার কি হচ্ছে? আমার পণ্যের সাপ্লাইয়ের কোনো পরিবর্তন হচ্ছে না, সেবা বা পণ্যের সাপ্লাই সেবা হচ্ছে না, সেইটাকে আমরা বলছি ইনফ্লেশন। তার মানে প্রত্যেকের হাতে টাকা আছে কিন্তু সেই হারে পণ্যের উৎপাদন বাড়ছে না বা পণ্য বাজারে আসছে না, তখন মানুষ অল্প পণ্যের জন্য বেশি টাকা খরচ করার জন্য আগ্রহী থাকবে। এটা হচ্ছে তোমার ইনফ্লেশনের সংজ্ঞা। ডেফিনেশন অফ ডিফ্লেশন, ডিফ্লেশন মানে হচ্ছে কি ইনফ্লেশনের বিপরীত। ইনফ্লেশন হচ্ছে প্রাইস লেভেল বেড়ে যাওয়া, ডিফ্লেশন হচ্ছে প্রাইস লেভেল কমে যাওয়া। ডিফ্লেশন ইজ দ্য অপোজিট অফ ইনফ্লেশন, অপোজিট হচ্ছে ইনফ্লেশন, অপোজিট হচ্ছে ডিফ্লেশন। ইট ইউজুয়ালি মিনস অ্যান এক্সেসিভ ফল ইন প্রাইস অ্যাজ ওয়েল অ্যাজ মানি ইনকাম অফ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন। তাহলে কি বলা হচ্ছে যে যদি তোমার পণ্যের দাম যদি খুব কমে যায়, কিনতেছেই না কেউ, মানে সামহাও মানুষ কিনতেছে না, ফলে দেখা যায় মানুষ এখন কম দামে বিক্রি করার চেষ্টা করছে। যেমন করোনাকালীন সময়ে মানুষের আয় রোজগার কম, মানুষ বের হচ্ছে না। হ্যাঁ, সাধারণত অনেক পণ্যের দাম কমে গেছে, যেমন তোমার সবথেকে বেশি পণ্যের দাম কমে গেছে, কারের দাম কমে গেছে। হ্যাঁ, টয়োটা এলিয়ন, টয়োটা এক্সিও বা প্রিমিও যে কারগুলো নর্মাল কোয়ালিটি, এদের আবার ভিতরে অনেক ভাগ আছে। নর্মাল কোয়ালিটি কারগুলো 20,000, 20 লাখ, 22 লাখ করে বিক্রি হতো, সেগুলো এখন 15-16 লাখে নেমে আসছে। তাহলে এটাকে বলা হচ্ছে ডিফ্লেশন। এখানে তোমার পণ্যের দাম কমে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডিফ্লেশন। ডেফিনিশন অফ ডিসইনফ্লেশন, ডিসইনফ্লেশন বলা হচ্ছে কি? ডিসইনফ্লেশন refers to process of bringing down price moderately from their high level. ডিসইনফ্লেশন বলতে বোঝানো হচ্ছে যে বাই ফোর্সে আমি হচ্ছে প্রাইস লেভেলটাকে নামাই নিয়ে আসি, ফোর্স করি। মানে কোন একটা কারণে দেখা যাচ্ছে যে পণ্যের দাম বেড়ে গেছে, সরকার তখন ফোর্স করে বললো যে ঠিক আছে এই পণ্যের দাম এত হবে না, এর বেশি নেওয়া যাবে না। যেমন আমাদের দেশে পেঁয়াজের দাম মাঝে মাঝে বেড়ে যায়, যেমন এবার 90 টাকা 100 টাকা উঠে গেছিল, সরকার বলছে যে 60 টাকা বা 50 টাকা বেশি যদি কেউ বিক্রি করে, পেঁয়াজ দামে যদি বেশি বিক্রি করে, তো তাকে জেল জরিমানা করা হবে। এইটাকে বলা হচ্ছে ডিসইনফ্লেশন, বাই ফোর্স করে কি করা হচ্ছে? প্রাইসটাকে ডাউন করে রাখা হচ্ছে। হ্যাঁ, স্ট্যাগফ্লেশন হচ্ছে কি? Stagflation is used when there is a stagnation as well as inflation. It refers persistent high inflation combined with high unemployment and stagnant demand in a country's economy. স্ট্যাগফ্লেশনটা হচ্ছে খুবই খারাপ জিনিস। একটা অর্থনীতিতে তোমার হচ্ছে যে প্রাইস লেভেলটাও বাড়তে থাকবে এবং আনএমপ্লয়মেন্টটাও বেশি থাকবে। প্রাইস লেভেল বেশি থাকবে, আনএমপ্লয়মেন্টটাও বেশি থাকবে। নর্মালি আমরা জানি প্রাইস লেভেল বাড়লে আনএমপ্লয়মেন্ট কমে যায়। কি বলছি বুঝছো? প্রাইস লেভেল বাড়লে আনএমপ্লয়মেন্টটা কমে যাবে এবং
এমপ্লয়মেন্টের সংখ্যা বেড়ে যাবে। কিভাবে হয়? প্রাইস লেভেল বেড়ে গেলে আনএমপ্লয়মেন্ট কিভাবে কমে যায়? প্রাইস লেভেল বাড়া মানে একটা পণ্যের দাম বেড়ে যাওয়া। একটা পণ্য যখন আমি সেম কস্ট উৎপাদন করে বেশি দামে যখন বিক্রি করছি, বেশি দামে যখন বিক্রি করব, তখন আমার লাভ বেশি হবে। এজ এ ব্যবসায়ী আমার লাভ বেশি হবে। সেই লাভের একটা অংশ আমি আবার কি করব? সেই লাভের একটা অংশ আমি আবার ইনভেস্ট করব। ইনভেস্ট করলে সেখানে আরো নতুন নতুন মানুষের কর্মসংস্থান হবে। এই জন্য বলা হচ্ছে যে ইনফ্লেশন হওয়া ভালো, ইনফ্লেশন কিছুটা থাকা ভালো। ইনফ্লেশন থাকলে তোমার কি হবে? আনএমপ্লয়মেন্টটা কমে যাবে। কিন্তু যদি একটা অর্থনীতিতে এমন একটা সিচুয়েশন হয় যে বা ইনফ্লেশনও ভালো, ইনফ্লেশনও বেশি, আবার আনএমপ্লয়মেন্টও বেশি। সাধারণত আমরা জানি যে ইনফ্লেশন থাকলে আনএমপ্লয়মেন্ট কমে যাওয়ার কথা, কিন্তু যদি এরকম হয় যে ইনফ্লেশনও আছে সাথে আনএমপ্লয়মেন্ট আছে, এটাকে আমরা বলছি স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন বলতে বোঝানো একটা অর্থনৈতিক স্থবিরতা। অর্থনীতি আর চলছে না, একদম স্থির হয়ে আছে। স্ট্যাগনেন্ট ডিমান্ড ইন দ্য কান্ট্রিজ ইকোনমি। স্ট্যাগনেন্ট ডিমান্ড মানে হচ্ছে একে পণ্যের দাম বেশি, অন্যদিকে বাজারে কোনো চাকরি বাকরি নেই, ফলে মানুষ পণ্য আর কিনতে চাচ্ছে না, যা ওই ডিমান্ড যা ছিল ওইরকমই আছে বা বরং ডিমান্ড আরো কমে গেছে। এটাকে বলা হচ্ছে স্ট্যাগফ্লেশন। এটা অনেক সময় হয়, বেশি অনেক সময় হয় অর্থনীতি যখন খুব বাজে অবস্থায় পড়ে যায়। হ্যাঁ, অর্থনীতি যখন খুব বাজে অবস্থায় পড়ে যায়, ওইদিকে প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, এদিকে আনএমপ্লয়মেন্ট দেখা দিচ্ছে, হাই আনএমপ্লয়মেন্টও দেখা দিচ্ছে। আহ, এই সিচুয়েশনটাকে আমরা স্ট্যাগফ্লেশন বলছি। এখন দেখো, আমরা ইনফ্লেশনের দুটা প্রকারভেদ করবো। ইনফ্লেশনের দুটা প্রকারভেদ হচ্ছে, একটা হচ্ছে যে ডিমান্ড পুল ইনফ্লেশন, একটা হচ্ছে যে কস্ট পুশ ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন কাকে বলে? ডিমান্ড পুল মানে হচ্ছে ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে, চাহিদা চাহিদা বেড়ে যাওয়ার কারণে তোমার কি হচ্ছে? এই ডিমান্ড পুল ইনফ্লেশন হচ্ছে। ডিমান্ড পুল কথাটা সত্যিকার অর্থ হচ্ছে যে ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, পুল মানে টেনে নিয়ে আসা। ডিমান্ড ডিমান্ডের কারণে তোমার কি হচ্ছে? ডিমান্ডের কারণে তোমার কি হচ্ছে? তোমার ইনফ্লেশন দেখা দিচ্ছে। হ্যাঁ, ডিমান্ডের কারণে ইনফ্লেশন দেখা দিচ্ছে। সেটা কিভাবে হতে পারে? যে সামহাও কোন একটা পণ্যের ডিমান্ড অনেক বেড়ে গেল, সামহাও, যেমন মনে করো যে কি বলবো, সামহাও মনে করো যে করোনাকালীন সময়ে হ্যান্ড স্যানিটাইজারের দাম, হ্যান্ড স্যানিটাইজারের ডিমান্ড বেড়ে গেল খুব। হুম, হ্যান্ড স্যানিটাইজারের ডিমান্ড বেড়ে গেল, হ্যান্ড স্যানিটাইজারের ডিমান্ড বাড়া মানেই হচ্ছে তোমার কি? আহ, এর দাম বেড়ে যাবে, প্রাইস লেভেল অটোমেটিক্যালি বেড়ে যাবে, এবং সেখানে একটা ইনফ্লেশন দেখা দিবে, সেখানে একটা ইনফ্লেশন দেখা দিবে। ওকে, তাহলে ডিমান্ড পুল ইনফ্লেশন আরো অন্যান্য কারণে হতে পারে, আমরা একটু একটু দেখি। This represents a situation where the basic factor at work increase the demand for resource either from the government or the entrepreneur or the housing. তাহলে একটা বেসিক ফ্যাক্টর চাহিদা বাড়বে, সেটা বাড়তে পারে গভর্নমেন্টের দিক থেকে, কোনো প্রতিষ্ঠানের দিক থেকে, অথবা ব্যক্তির দিক থেকে। The result is that the pressure of demand is such that it cannot be met by the currently available supply of output. একটা পণ্যের এত ডিমান্ড বেড়ে গেল বা এত ডিমান্ড আসছে বাজারে যে বর্তমানে এই পণ্য যতটুকু আছে সেটা দিয়ে তা পূরণ করা সম্ভব না। If, for example, in a situation of full employment, the government expenditure or private investment goes up, this is bound to generate an inflation pressure in the economy. একটা ইকোনমি যদি যখন ফুল এমপ্লয়মেন্ট থাকে, ফুল এমপ্লয়মেন্ট মানে হচ্ছে এর সকল রিসোর্স কাজ করছে। হ্যাঁ, এগ্রিকালচার ল্যান্ড গুলো চাষ করা হচ্ছে, সকল লেবার ফোর্স কাজ করছে, আমার সব মেশিনপত্র ব্যবহার হচ্ছে, কেউ কোনো জায়গাতে বসে নেই। হ্যাঁ, কেউ কখনো কোথাও বসে নেই। সেই অবস্থায় যদি সরকার যদি আরো এক্সপেন্ড করে বা সরকার যদি আরো ব্যয় করে, প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি করে, তখন তোমার কি হবে? ইনফ্লেশন হবে। কেন? ফুল এমপ্লয়মেন্ট মানে হচ্ছে সমস্ত কিছু কাজ করতে, এর বেশি আর কিছু উৎপাদন করা যাবে না। এই বেশি উৎপাদন করা যাবে না, এই মুহূর্তে যদি সরকার আরো খরচ করে বা আরো ইনভেস্ট করে নতুন নতুন পণ্য উৎপাদনের জন্য, তাহলে এগুলো এগুলো তোমার কি হবে? আস্তে আস্তে এগুলো দাম বেড়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা কথা। ডিমান্ড পুল ইনফ্লেশন, আমরা ডিমান্ড পুল ইনফ্লেশন ক্যান বি টু টাইপ। এটা হচ্ছে যে পেরিশেবল গুড এবং নন পেরিশেবল গুড। পেরিশেবল গুড হচ্ছে যে যেগুলো সহজে নষ্ট হয়ে যায়, আহ, উম, সেগুলো এক এক ধরনের, আর একটা হচ্ছে নন পেরিশেবল, যেগুলো হচ্ছে সহজে নষ্ট হয় না। পেরিশেবল গুড যেগুলো হচ্ছে সহজে নষ্ট হয়ে যায়, সেখানে ইনফ্লেশনটা কিভাবে হয় দেখো, এই যে এখানে এটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড এন্ড সাপ্লাই। কোয়ান্টিটি ডিমান্ড এন্ড সাপ্লাই, এটা হচ্ছে প্রাইস লেভেল। হ্যাঁ, এখানে প্রাইস লেভেল কিভাবে বাড়তেছে দেখো। ভেজিটেবল গুলো তোমার এই গাছটা একটু দেখে নাও, এটা হচ্ছে সাপ্লাই। সাপ্লাই আমার ফিক্স, বাজারে কোনো আউটপুট আর বাড়ছে না। এই জন্য দেখো সাপ্লাইটা ভার্টিক্যাল একটু, এখানে কোয়ান্টিটি, এখানে ধরো 10 একক, এখানে 20 একক, এখানে 50 একক, এখানে 100 একক। এখানে সাপ্লাইটা ফিক্স, এই জন্য এটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল কথাটা অর্থ হচ্ছে কোয়ান্টিটি এর বাইরে আর যাবে না।
কোয়ান্টিটি এর বাইরে না গেলে যদি সামহাও তোমার কি হবে, ডিমান্ড যদি বাড়তে থাকে, ডি থেকে D1, D1 থেকে D2 যদি বাড়তে থাকে, তাহলে কি হচ্ছে, পণ্যের যেহেতু সাপ্লাই বাড়বে না, সুতরাং যেই ডিমান্ড কার্ভ এই ডি থেকে D1 এ শিফট করবে, সেই এখানে আমার প্রাইস লেভেল পি থেকে P1 এ চলে যাবে। আবার D1 থেকে যখন আমার ডিমান্ড কার্ভ যদি শিফট করে D2 তে যদি চলে যায়, D2 তে যদি চলে যায়, তাহলে আমার যেহেতু সাপ্লাই বাড়ছে না, সাপ্লাই না বাড়ার কারণে আমার প্রাইস লেভেল P1 থেকে P2 তে চলে যাবে, P1 থেকে P2 তে চলে যাবে। ব্যাখ্যাগুলো কেমন হচ্ছে? QS is the supply of goods which is perfectly inelastic curve. Perfectly inelastic. যতই প্রাইস লেভেল বাড়ুক না কেন, সাপ্লাইয়ের কোনো পরিবর্তন হবে না। সাপ্লাই যা ছিল তাই থাকবে। কেন? আমার অর্থনীতিতে বাড়তি কোনো লেবার বা বাড়তি কোনো ক্যাপিটাল বা বাড়তি কোনো রিসোর্স নাই যেটাতে আমি উৎপাদন বাড়াবো। এই জন্য সাপ্লাই কার্ভটা ভাবে যাবে। কিন্তু ডিমান্ড আমার বাড়তেই পারে। ডিমান্ড সামহাও আমার বাড়তেই পারে, যার কারণে এখানে আমার প্রতি মুহূর্তে প্রাইস লেভেলটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ইনইলাস্টিক। This is because the supply of good is fixed in the market period. A market period এর সাপ্লাইটা হচ্ছে আমার fixed. It is the demand factor which plays an important role in determining the price level. Initially, DD is the demand curve and equilibrium is at point A, and the price level is OP. তার অর্থ হচ্ছে আমি যদি পিছনে কার্ভে যাই, DD ডিমান্ড কার্ভ, প্রাইস হচ্ছে কি P পরিমাণ, এখান থেকে Q পরিমাণ হচ্ছে আমার কোয়ান্টিটি। তাহলে এখানে কি বলছে যে এ হচ্ছে at point A the price is OP as the demand increase from D to DD1, DD থেকে DD1 এ চলে গেলে and further to D to D2, the equilibrium is at point B and C. This brings about an increase in the price of OP to OP1 and OP1 to OP2. তার অর্থ হচ্ছে প্রাইস প্রথমে ও থেকে পি পর্যন্ত, এটা আমার ইনিশিয়াল প্রাইস, তারপর এখান থেকে ওপি থেকে OP1 এ চলে যাবে, তারপর OP1 থেকে OP2 তে চলে যাবে। কেন? আমার এখানে ডিমান্ড বেড়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এই পেরিশন গুডসের দাম আস্তে আস্তে বাড়তে থাকছে। নন পেরিশন গুডসের ক্ষেত্রে কি বলা হচ্ছে? The SS curve is supply curve which is initially price elastic till the stock are more and later it become perfectly inelastic due to non availability of more stock. এখানে কার্ভটা বলা হচ্ছে, প্রথম দিকে কার্ভটা সাপ্লাই কার্ভটা বাম দিক থেকে ডান দিকে উপরে উঠতেছিল, উঠতে উঠতে এটা একসময় যে খাড়া হয়ে যায়। তার অর্থ হচ্ছে যে একটা অর্থনীতির শুরুর দিকে সাপ্লাই বাড়ার কিছু সুযোগ ছিল। হ্যাঁ, এটা অর্থনীতিতে ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে সাপ্লাই বাড়ার কিছু সুযোগ ছিল, কিন্তু একটা সার্টেন পয়েন্ট যাওয়ার পর আর সাপ্লাই বাড়ার কোনো সুযোগ নেই। আমার সমস্ত সম্পদ ব্যবহার হয়ে গেছে, আর বাড়া যেহেতু সুযোগ নেই, সেহেতু এই বি পয়েন্টের পর থেকে এই সাপ্লাই কার্ভটা স্ট্রেট হয়ে গেল। বি পয়েন্টের পর থেকে সাপ্লাই কার্ভটা কি হয়ে গেল? স্ট্রেট হয়ে গেল। এখন ব্যাখ্যাটা আমরা দেখি। The SS curve is supply curve which is initially price elastic. Price elastic মানে হচ্ছে প্রাইস পরিবর্তন হলে সাপ্লাই বাড়বে। হ্যাঁ, প্রাইস পরিবর্তন হলে সাপ্লাই বাড়বে। তার অর্থ হচ্ছে যে এইখানে প্রাইস বাড়ছে, সাপ্লাইও বাড়ছে। এ থেকে বি পর্যন্ত প্রাইস বেড়ে যাওয়ার কারণে সাপ্লাই বাড়বে। বি এর পর থেকে প্রাইস যত পরিবর্তন হোক না কেন, সাপ্লাই আর বাড়বে না। ঠিক আছে? তাহলে লেটার ইট বিকাম পারফেক্টলি ইনইলাস্টিক। ওই যে বি এর পর এটা পারফেক্টলি ইনইলাস্টিক হয়, যতই প্রাইস পরিবর্তন হোক না কেন, সাপ্লাই আর কোনো পরিবর্তন হবে না, ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ মোর স্টক। যতই আমি চেষ্টা করি না কেন, কোনো রকম ভাবে আমি বেশি উৎপাদন করতে পারবো না। Initially, the DD is demand curve and the equilibrium is at point A. We determine the price OP and the quantity OQ. As the demand increase from DD to D1, D1, the equilibrium is achieved at point B. তাহলে আমি ইকুইলিব্রিয়ামটা এ থেকে বি তে চলে যাচ্ছি, তার মানে D1 এ চলে যাচ্ছি। সেক্ষেত্রে আমার কি হচ্ছে? প্রাইস লেভেলটা কি হচ্ছে? And the equilibrium achieved at point B gives us OP price and quantity OP1. হ্যাঁ, এখানে কোথাও কি ভুল হলো? Equilibrium is achieved at point B which gives OP1 price and quantity. সরি, আমরা এখানে একটু ভুলে গেছি, OP1 হবে প্রাইস। OP1 মানে ও থেকে P1 পর্যন্ত প্রাইস, আর ও থেকে Q1 পর্যন্ত কোয়ান্টিটি। হ্যালো, further increase in the demand to D2, the price will increase to OP2, but the quantity supplied will be OP1 only. The increase in price is due to demand pull. তাহলে but the quantity supplied will be OP1. এখন যদি আমি এখানে আসি, প্রাইস লেভেলটা আমার OP1 থেকে বেড়ে OP2 তে চলে গেছে, প্রাইস লেভেলটা আমার OP1 থেকে OP2 তে চলে গেছে, বাট আমার কোয়ান্টিটি যেটা সাপ্লাই আগে প্রথম লেভেল থেকে এ পয়েন্টে যখন আমার প্রাইস ছিল OP,
তখন আমার কোয়ান্টিটি ছিল ও কিউ। এটা যদি আমি ও ধরি, এখানে ইনিশিয়াল ও ধরি, তাহলে ওপি যখন প্রাইস তখন আমার কোয়ান্টিটি ও কিউ। তারপর সামহাও আমার প্রাইস বেড়ে গেল, ওপি থেকে ওপি ওয়ানে চলে গেল। ওপি ওয়ানে যদি চলে যায় তাহলে আমার এখানে কোয়ান্টিটিও বেড়ে গেল। কেন? এই যে সাপ্লাই কার্ভটা একটু বেন্ড হয়ে উপরে উঠে গেছে, তখন আমার ও কিউ ওয়ান হলো। তারপর যদি প্রাইস বাড়ে, ওপি টু তে যদি চলে যায়, তাহলে আমি কিন্তু আর কোয়ান্টিটি সাপ্লাই বাড়াতে পারছি না, আমার কোয়ান্টিটি সাপ্লাই এখানে ফিক্সড। ফলে আমার ও কিউ ওয়ানই আমার কোয়ান্টিটি থেকে যাচ্ছে, শুধুমাত্র এখানে প্রাইস লেভেলটা বেড়ে যাচ্ছে। এইভাবে একটা অর্থনীতিতে ডিমান্ড সাইড থেকে কি হয়, তোমার ইনফ্লেশন তৈরি হয়। ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে পেরিশেবল এবং নন পেরিশেবল গুড দুটার ক্ষেত্রে আমরা দেখালাম, যখন দেখালাম তখন দেখলাম যে হ্যাঁ, এইভাবে ডিমান্ড যদি বেড়ে যায়, বাজারে যদি কোনো পণ্যের চাহিদা যদি বেড়ে যায়, তাহলে আমার কি হবে, ডিমান্ড পুল ইনফ্লেশন দেখা দিবে। চাহিদা দিক থেকে ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে, বা সরি, চাহিদা বেড়ে যাওয়ার কারণে, পণ্য কম থাকার কারণে আমার কি হবে, আমার হচ্ছে যে ইনফ্লেশন দেখা দিবে, বা পণ্যের দামটা গ্র্যাজুয়ালি বেড়ে যাবে। তো আমরা নেক্সট ক্লাসে কস্ট পুশ ইনফ্লেশন করব, আরো কিছু দেখবো কিভাবে ইনফ্লেশন গুলো হয়, হাইপার ইনফ্লেশন, তারপর হচ্ছে যে গ্যালোপিক ইনফ্লেশন কিভাবে হয়, এগুলো দেখবো, এবং এর পিছনে কারণগুলো আরো ডিটেইলস দেখবো। তো আজকে ক্লাসটা এখানে রাখি নাকি, কি বলো তোমরা? আজকে 12 তারিখ। জি স্যার। তো কতজন আছো তোমরা আজকে? 27 জন। বলো, রোল 1, ইয়েস স্যার। 2, ইয়েস স্যার। 3, ইয়েস স্যার। 4, Yes, sir. 5। এই নুসরাত নাকি তোমার নাম? 4 কে নুসরাত নাকি নাম তোমার? Ji, sir. তো তুমি তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দিও তো, অনেক সময় বাদলকে না পেলে আরেকজনের নাম্বারটা একটু লাগবে। মেসেজ একটু দিয়ে দাও, চ্যাট বক্সে দিয়ে দাও। আর 6, 7, 8, Yes, sir. 9, ইয়েস স্যার। 10, ইয়েস স্যার। 11, স্যার আমি 5 স্যার দিতে পারি নাই, কানেকশন শোনা যায়নি। 5, ওকে স্যার 5। ওকে ওকে, 12, ইয়েস স্যার। 13, ইয়েস স্যার। 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, 18, Yes, sir. 19, 20, ইয়েস স্যার। 21, 22, 23, Yes, sir. 24, 25, 25 এর স্যার হচ্ছে মোবাইলে চার্জ নাই তো ক্লাস করতে করতে ডিসকানেক্ট হয়ে গেছিল 26, আচ্ছা দিয়ে দিচ্ছি, ইয়েস হ্যাঁ, ইয়েস 26, স্যার। ইয়েস স্যার। 27, স্যার 22/7 দিছে 22, না, অর্ডার পাশে কারেন্ট নেই স্যার আচ্ছা ওকে, 27 আছে, বলছিল কল দিছে 27, 28, ইয়েস স্যার। 29, স্যার Yes, sir. 27 এর পাশে কারেন্ট চলে গেছে স্যার 27, আচ্ছা স্যার 29 প্রেজেন্ট স্যার। আচ্ছা ওকে, 30, Yes, sir. 12, Yes, sir. 1 12. আচ্ছা আর কেউ আছে? বাদ আছে শুধু হচ্ছে 21 বাদ, 17 বাদ, আর হচ্ছে 7 বাদ, এই তিনজন কাজ করে না, এবং 27 ছিল প্রেজেন্ট। তো ঠিক আছে, নুসরাত তুমি কি সিআর না তোমাদের? না স্যার আমি আছি স্যার রোল 11 আমি স্যার রোল নাম্বার 11 স্যার। রোল নাম্বার 11, তাহলে তোমারটা জি, দাও, নুসরাত জি, স্যার। সিআরটা দাও, সমস্যা নেই। আমি আপনার ফোন নাম্বার মেসেজ করে দিব স্যার। আচ্ছা ওকে, জি স্যার। তো ঠিক আছে, আজ তাহলে এখানে রাখি। আর তোমাদের সাথে তোমাদের দিকে ক্লাসের প্রেশার কেমন? প্রচুর হেভি স্যার Heavy sir? এক্সাম স্যার তাহলে আমি তো Assignment. ঠিক মতো ক্লাস নিতে পারলাম না, আমার একটু তাহলে প্রেশার কম, তাহলে কিভাবে হবে? আমি ভাবলাম যে আর একটা এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদের শেষ করে দেবো। দেখো ঠিক আছে, তাহলে আমি বাদলের সাথে আর এর সাথে কথা বলে নিবো, নিয়ে একটা এক্সট্রা ক্লাস কখন করা যায় তখন নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ।